নেক্সট 21 থেকে 21, 22 দুটোই এসেছিল 2019-এ। খুব সাম্প্রতিকতম যে পরীক্ষাটা হয়েছে সেখানে এসেছিল। হ্যাঁ, কি হবে 21টা? অপশন সি। সি হবে না, কি হবে? অপশন বি, রানিং শর্ট অফ টাইম। ঠিক আছে, শর্ট অফ, শর্ট কথাটার মানে ছোট, তাই তো, বা ক্ষুদ্র। আমরা বলি না শর্ট, যে লং তার অপোজিট হচ্ছে শর্ট, তাই না? তো কম, আমি যদি সিনোনিমাস ধরি যে শর্টের সমার্থক শব্দ কি হতে পারে, তাহলে কম বলতে পারি, লেস বলতে পারি, তাই না? তাহলে কম সময় তার হাতে আছে, বা কারুর হাতে খুবই কম সময় বেঁচে আছে, তাহলে আমি সেই ক্ষেত্রে কি বলতে পারি, শি ইজ রানিং শর্ট অফ টাইম। আর কেন রানিং কথাটা ইউজ হলো, বিকজ সময় কি হয়, কনস্ট্যান্টলি পার হয়ে যাচ্ছে, তো ক্রমশ সময়টা কমে আসছে কমে আসছে, তাই না? কাউকে হয়তো একটা প্রজেক্ট সাবমিট করতে হবে, হয়তো আমি পরীক্ষা দিচ্ছি, আমার হয়তো হাতে খুব সময় কম বাকি আছে, তখন আমি কি বলবো, আই এম রানিং শর্ট অফ টাইম, তাই না? তার মানে আমার সময়টা ক্রমশ কমে আসছে, ছোট হয়ে 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 এরকম আসছে। তো তাহলে কি বলবো, শর্ট অফ আমরা বলি। আবার যদি আমি বলি যে আমার কাছে কোনো কিছু জিনিসের স্টক কমে আসছে, ঠিক আছে, তখনও কিন্তু আমরা শর্ট অফ বলতে পারি। যেমন অনেক সময় হয় না যে আমি কোনো একটা কিছু কিনতে গেলাম, গিয়ে দেখলাম আমার কাছে টাকা কম পড়ছে, মনে রাখবেন টাকা কম পড়ছে, তাহলে কি বলতে পারি, আই এম ফলিং শর্ট অফ ক্যাশ। কি বলতে পারি, আই অ্যাম ফলিং শর্ট অফ ক্যাশ, মানে আমার কাছে টাকা কম পড়ছে, ঠিক আছে? তো যখনই কম পড়ছে অথবা কমে আসছে, শর্ট কথাটা যদি দেখেন তাহলে ওটার সাথে কি যোগ করবেন, শর্ট অফ। ওকে, আচ্ছা। তারপরে কি আছে, তারপরে আছে 22, 22তেও এসেছিল 29। হ্যাঁ বলুন। অপশন, অপশন ডি, ভেরি গুড, এই তো আপনারা শিখে গেছেন। কেন এটা হলো, বিকজ এই যে প্রেফার্ড আছে, অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো, ভেরি গুড। কেন, ওই যে বললাম যদি শুধু প্রেফার থাকে, দেখুন প্রেফার তো ভার্ব, এবার ভার্বের রকম ফের হতে পারে, ওখানে বলেছিলাম প্রেফার, তার মানে প্রেজেন্ট টেন্সে প্রেফার। তার আগে যখন ফার্স্ট পার্সন আছে আই প্রেফার, সেকেন্ড পার্সন আছে ইউ প্রেফার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলে আই প্রেফার, আমার সাথে যদি অন্য আরো কয়েকজন থাকে, সাপোজ আমার বন্ধুরা যারা, আমরা সবাই কফি খেতে ভালোবাসি, তাহলে আমরা কি বলবো, উই প্রেফার কফি, তাই না? সো আই প্রেফার কফি, উই প্রেফার কফি, সব কিন্তু প্রেজেন্ট টেন্সে আমরা আলোচনা করছি। ওকে, তাহলে আই প্রেফার কফি, উই প্রেফার কফি, তাই তো? আবার ইউ প্রেফার কফি, ইউ তো একই থাকবে, সিঙ্গুলার প্লুরাল দুটোই এক, তাহলে কি বলবো, ইউ প্রেফার কফি। আবার যদি হি, শি বা ইট নিয়ে আসি, বা থার্ড পার্সনে যে কোনো কারুর একজনের নাম দিয়ে দিই, তাহলে কি হবে, হি প্রেফার্স, শি প্রেফার্স, সব আমরা প্রেজেন্ট টেন্সে আলোচনা করছি, তাই না? তাহলে হি প্রেফার্স কফি, শি প্রেফার্স কফি, ঠিক আছে, বা অনিতা প্রেফার্স কফি, অনিল প্রেফার্স কফি, এরকম ভাবে বলতে পারি, তাই তো? আবার যদি দে বলি তাহলে আবার হয়ে যাবে দে প্রেফার কফি। ওকে, তাহলে বা দে প্রেফার টি টু কফি, সবগুলোতে এক হলো। এবার কিছুই না, আমি প্রেজেন্ট টেন্সটাকে পাস্ট টেন্স করে দিয়েছি। আর যখনই প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে যাবে, প্রেজেন্ট টেন্সের যেই গন্ডগোলগুলো বাঁধতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের বাকিদের সাথে, যে সবাই বলছে আই প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট, একমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি বলছে, হি প্লেস ক্রিকেট, শি প্লেস ক্রিকেট, তাই না? এরকম ভাবে বলছি। কিন্তু যখন পাস্ট টেন্সে যায় না, তখন কি হয়, পাস্ট ইজ অ্যান ইকুইলাইজার, সবাইকে এক চোখে দেখে। তাহলে কি হবে, হি প্লেড, শি প্লেড, দে প্লেড, উই প্লেড, এরকম ভাবে আমরা বলতে পারি, তাই না? তাহলে ব্যাপারটা তো একই থাকছে, ভার্বটা তো চেঞ্জ হচ্ছে না। ওখানে ছিল প্রেফার, এখানে হয়েছে প্রেফার্ড, তাই ওখানেও বলেছিলাম প্রেফার্ড টু,
এখানেও হয়ে যাবে প্রেফার্ড টু। দেখুন তাই কি হলো, হি প্রেফার্ড ক্লাসিক্যাল মিউজিক টু পপুলার নাম্বারস। টেন্সের গন্ডগোলের জন্য, টেন্সের পরিবর্তনের জন্য, গন্ডগোল বলবো না, সরি, বলবো চেঞ্জের জন্য, কিন্তু বেসিক ভার্বের যে নেচারটা সেটা চেঞ্জ হয়ে যায় না। ঠিক আছে, সেটা মনে রাখবেন সবসময়। ওকে, আচ্ছা, তারপরে 23টা কি হবে? বেনিফিশিয়াল, এটা 2019 এসেছিল। ও সরি, এটা 2019। হ্যাঁ সরি, 23টা তো। হ্যাঁ বলুন কি হবে? মাইক একটু ব্যবহার করুন, তাহলে আমি বুঝতে পারবো। অপশন বি। বি, হ্যাঁ অ্যাবসলিউটলি। Ram made the most of his resources. Okay, made the most of, made the most of এর মানে কি? made the most of মানে হচ্ছে কোনো জিনিসের সৎ ব্যবহার করলো বা ফুল ইউটিলাইজেশন করলো। made the most, মোস্টটা কি? মোস্ট একটা অ্যাডজেক্টিভ তো, সুপারলেটিভ ডিগ্রি, যেটা হাইয়েস্ট ডিগ্রি, মাচ, মোর, মোস্ট। তো কোনো জিনিসের এখানে বলা হচ্ছে মেড দ্য মোস্ট, মেড দ্য মোস্ট মানে হচ্ছে ইউটিলাইজ দ্য মোস্ট। ঠিক আছে, ওই অর্থে বলা হচ্ছে। সো মেড দ্য মোস্ট অফ সামথিং যখন আপনারা দেখবেন, তখন বুঝতে পারবেন যে কোনো একটা জিনিস যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটার একদম পুরোপুরি 100% ইউটিলাইজেশন হয়েছে বা ম্যাক্সিমাম পসিবল ইউটিলাইজেশন হয়েছে, সেটাই হচ্ছে মেড দ্য মোস্ট। তার মানে মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস মানে হচ্ছে তার কাছে যা যা রিসোর্স ছিল সেগুলোর সে একেবারে সদ্ব্যবহার করলো বা যতটা সম্ভব ততটা ব্যবহার করলো। সাপোজ আমি বললাম, সাপোজ আমি কোথাও একটা ওয়েট করছি, হ্যাঁ, সাপোজ আমি ডক্টরের ক্লিনিকে ওয়েট করছি বা কোথাও করছি, করার কিছু নেই, বসে আছি। এবার আমি ওখানে বসে বসে যদি কিছু কোয়েশ্চেন আনসার সলভ করে ফেলতে পারি, হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারি? আই মেড দ্য মোস্ট অফ মাই টাইম। কি বলতে পারি? আই মেড দ্য মোস্ট অফ মাই টাইম। কেন বললাম? আমার হাতে যে সময়টা ছিল সেটার আমি সঠিক ব্যবহার করলাম বা একেবারে সময়ের যেটা ওয়েট করছিলাম সেটা সৎ ব্যবহার করলাম। ঠিক আছে, তার মানে সময় ওয়েস্ট হলো না, বসে বসে কোনো একটা কিছু হবে তার জন্য ওয়েট করে বসে আছি, সময়টা তো নষ্ট হচ্ছে। আমি সেই সময় বসে বসে কি করলাম? আমি একটা কোয়েশ্চেন পেপার সলভ করে ফেললাম, তাই না? একটা অনলাইন কোয়েশ্চেন পেপার সলভ করে ফেললাম, বা আমার কাছে একটা কোয়েশ্চেনার ছিল সেটা বসে সলভ করে ফেললাম। তাহলে হোয়াট ডিড আই ডু? আই মেড দ্য মোস্ট অফ মাই টাইম। ওকে, তাহলে মেড দ্য মোস্ট মানে হচ্ছে কোনো কিছুর সঠিক বা যথাসম্ভব ততটা প্রয়োগ করা। এন্ড নাম্বার 24, লাস্ট ওয়ান, যেটা অপশন অপশন বি না, বেনিফিশিয়াল। ফর হবে না, বি হবে না। হ্যাঁ হ্যাঁ, কল্যাণী থেকে বলুন, আমাকে হাত দিয়েও দেখাতে পারেন। হ্যাঁ, আসানসোল থেকে আমি ঠিক উত্তরটা পেয়ে গেছি, 2। এটা মনে রাখা খুব সহজ, বেনিফিশিয়াল 2। এটা কিভাবে মনে রাখবেন? দেখেছেন যারা সিগারেট খান, সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঠিক আছে, ইনজুরিয়াস এর উল্টোটা কি? বেনিফিশিয়াল। ঠিক আছে, সো ইনজুরিয়াস টু হেলথ, বেনিফিশিয়াল টু হেলথ। সিগারেট খেলে শরীর ধ্বংস হবে, আর এক্সারসাইজ করলে কি হবে? ভালো স্বাস্থ্য হবে। উই আর গোইং টু বি বেটার ইন্ডিভিজুয়ালস অলসো, মানে মাইন্ড বডি ওভারঅল সবকিছুর উন্নতি হবে। সো এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ। তো এটার উল্টোটা কি হতে পারত? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ঠিক আছে, ইনজুরিয়াস টু হেলথ, বেনিফিশিয়াল টু হেলথ।
ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মনে থাকবে, এটা ইজি, এটা মনেই থাকবে। নাও কামিং টু সাম মোর। এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো সব মোটামুটি পরীক্ষাতে যা এসেছিল সেগুলো। এবারে আরো এই ধরনের এক্সারসাইজেস যেগুলো আপনারা এক্সপেক্ট করতে পারেন সেগুলো আমরা আলোচনা করবো, এন্ড কুইকলি আমি আনসার নেব আপনাদের থেকে। 25টা কি হবে, 24টা 25টা? ইয়েস, আসানসোল বলছে টু বি, and this is the right, oh sorry, and this is the right answer, absolutely correct, from. ওকে, কেন হলো এটা? নো ওয়ান, কি বলছে, নো ওয়ান ক্যান হিন্ডার হিম ফ্রম ডুইং দিস। ওকে, নো ওয়ান ক্যান হিন্ডার হিম ফ্রম ডুইং দিস। হিন্ডার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হিন্ডার? হিন্ডার হচ্ছে একটা ভার্ব, আর হিন্ডার মানে হচ্ছে টু অবস্ট্রাক্ট অর টু হ্যাম্পার। ঠিক আছে, হ্যাম্পার মানে ওই গিফট হ্যাম্পার হ্যাম্পার না, এই হ্যাম্পার মানে হচ্ছে কোনো কাজ হ্যাম্পার করা, মানে কাজে বাধা সৃষ্টি করা, দ্যাট ইজ হিন্ডার। হিন্ড্রেন্স মানে হচ্ছে বাধা। হিন্ডার ইজ আ ভার্ব, আর সেটার করসপন্ডিং নাউন হচ্ছে হিন্ড্রেন্স। ওকে, হিন্ড্রেন্স হচ্ছে বাধা, আর হিন্ডার মানে হচ্ছে বাধা দেওয়া। ওকে, সো অবস্ট্রাক্টও বলতে পারতাম, এই হিন্ডার কথাটার মানে হচ্ছে অবস্ট্রাক্টও বলতে পারতাম। ঠিক আছে, সো কি বলছে সেন্টেন্স, নো ওয়ান ক্যান হিন্ডার হিম, কেউ তাকে অবস্ট্রাক্ট করতে পারবে না, বাধা দিতে পারবে না। ঠিক আছে, কেউ তাকে হিন্ডার করতে পারবে না, মানে কেউ তাকে বাধা দিতে পারবে না, ফ্রম ডুইং দিস, এই কাজটা করার থেকে। আগেন, ফ্রম ডুইং দিস তার মানে এই কাজটা করার থেকে, থেকে বলছি না, তাই কি বললাম, ফ্রম, কোনো কিছুর থেকে, ফ্রম, কাম অ্যাওয়ে ফ্রম দেয়ার, ওখান থেকে চলে এসো। ঠিক আছে, অথবা আমি বললাম আই এম কামিং ফ্রম দি এয়ারপোর্ট, আমি এয়ারপোর্ট থেকে আসছি, তো কোনো কিছু থেকে, ফ্রম, অলওয়েজ। তারপরে 26 কি হবে? না, সি হবে না। না, এও হলো না, সরি আসানসোল, হবে আনসার বি, আই বেগ পার্ডন অফ ইউ। যখন আমরা ডাইরেক্টলি বলি, আমরা অনেক সময় কি বলি, আই বেগ ইয়োর পার্ডন বলি তো। আই বেগ ইয়োর পার্ডন, সাপোজ আমাকে কেউ কিছু বলছে আমি শুনতে পেলাম না, তখন আমি কি বলবো, আই বেগ ইয়োর পার্ডন বলবো তো। সাপোজ ইন্টারভিউ বোর্ডে আপনারা গেছেন, ঠিক আছে, কোনো একটা ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ তো চাকরির পরীক্ষা দিচ্ছেন, কোনো না কোনো সময় ইন্টারভিউ ফেস করতেই হবে, তাই না? তো সাপোজ কেউ আপনাদেরকে প্রশ্ন করলেন কিছু, বা কিছু বললেন, আপনারা সেটা শুনতে পেলেন না, সো হোয়াট আর ইউ গোয়িং টু সে, আই বেগ ইয়োর পার্ডন বলবেন তো। তো সেটা এরকম হয়, কিন্তু কথাটা যদি আহ আমি ঘুরিয়ে বলি বা এভাবে বলি, তাহলে কি বলবো, আই বেগ পার্ডন অফ ইউ ফর বিং লেট। সাপোজ কোথাও পৌঁছাতে লেট হয়েছে, তাহলে কি বলবো, আই বেগ পার্ডন অফ ইউ ফর বিং লেট। ওকে, সো পার্ডন অফ ইউ, আর ফর বিং লেট, এই ফরটাও কিন্তু প্রেপোজিশন, ফর বিং লেট, কেন, লেট হওয়ার জন্য, ওই যে বলেছি ফর মানে জন্যে। ঠিক আছে, 2 মিনিটের জন্য জল বয়েল করতে হবে, ঠিক আছে, 3-4 মিনিটের জন্য আমি কোথাও একটা কিছু একটা 3-4 মিনিটের জন্য আমি একটা ফোন কল অ্যাটেন্ড করলাম, সো আই অ্যাটেন্ডেড দ্য ফোন কল ফর 2-3 মিনিটস, আই বয়েল দ্য ওয়াটার ফর 2 মিনিটস। ঠিক আছে, কোনো কিছুর জন্যে, যখনই জন্যে আসছে তখনই ফর, তাহলে লেট হওয়ার জন্য ফর, এটাও প্রেপোজিশন, আর এটা রিলেটেড, এইটা হচ্ছে তার অবজেক্ট যেটা তারপরে এলো। ঠিক আছে, আচ্ছা, তারপরে 27টা কি হবে, ভেরি কুইকলি। নো, এক্ষুনি এরকম একটা আমরা দেখেছি,
injurious to, beneficial to, essential to, ঠিক আছে? injurious to, beneficial to, essential to, মনে থাকবে তো? এরকম ভাবে মনে রাখবেন, ইনজুরিয়াস টু। আমি কিন্তু মুখস্থ করতে বলছি না, আমি এমন সেন্টেন্স আপনাদের সাথে ডিসকাস করছি যেগুলো আপনারা আপনাদের ডে টু ডে লাইফের সাথে রিলেট করতে পারবেন, এবং কখনো ব্লাইন্ডলি মুখস্থ করবেন না কোনো কিছু। হোয়াট ইউ আর গোয়িং টু ডু ইজ ইউ আর গোয়িং টু ট্রাই অ্যান্ড রিলেট দোজ থিংস, দোজ সিচুয়েশনস উইথ ইয়োর ডে টু ডে লাইফ, যেটাকে আপনারা ব্যবহার করতে পারেন যে, তাই না? ওরকম ভাবেই কিন্তু মনে থাকে, কখনো মুখস্থ করলে মনে থাকে না। যেটা আমি সবসময় প্রয়োগ করছি, কিভাবে বলছি, আগে হয়তো ভুল বলেছিলাম, এখন জেনে নিলাম, আর কখনো ভুল করব না, এরকম ভাবে মনে রাখার চেষ্টা করি। সো contentment is essential for happiness. Now what is contentment? You know what is contentment? Contentment এমনি যদি কন্টেনমেন্টের মানে হয়, কন্টেনমেন্টের মানে হচ্ছে কোনো খারাপ কিছু হওয়ার থেকে কোনো কিছুকে আটকানো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মানে হচ্ছে কিছু রেস্ট্রিকশনস ফলো করা, বা বাংলা আমরা বলি না সংযম পালন করা, যে আমি বেশি স্পেন্ড করলাম না। আমার মনে হয় আমার কাছে পকেট মানি থাকলেই আমি বন্ধুদের সাথে গিয়ে কোথাও গিয়ে জাঙ্ক ফুড খাবো, এখানে ওখানে ঘুরতে যাবো, সিনেমা দেখতে যাবো, খরচা করে ফেলবো। সো দ্যাট ইজ দ্য অপোজিট অফ কন্টেনমেন্ট। বাট মানে ভালো কিছু হওয়ার জন্য বা হ্যাপিনেসের জন্য আলটিমেটলি ইউ শুড হ্যাভ সাম রেস্ট্রিকশনস ইন লাইফ। সো সেই অর্থে হতে পারে কি খারাপ কিছু আটকে রাখাটাও অনেক সময় দরকার, সো দ্যাট আলটিমেটলি একটা হ্যাপিনেস থাকে আর কি, ঠিক আছে? সো এসেনশিয়াল টু, ওকে। এরকম অন্য কিছু বলতে পারি, যে সামথিং, যে আমি বলতে পারি স্পাইসেস অ্যান্ড হার্বস। এই যে আমাদের যে আমরা যে আমাদের ভারতীয় রন্ধন প্রক্রিয়া যেগুলো দিয়ে হয়, যে আমরা যে ধরনের স্পাইসেস ইউজ করি, ইফ ইউ গো ইফ ইউ সি, বিদেশে যেই ধরনের খাবার হয় তাতে ভীষণ ব্ল্যান্ড থাকে, তার মধ্যে হয়তো চিজ ফিজ এইসবের প্রয়োগ বেশি থাকে, কিন্তু আমাদের সিম্পল ভারতীয় রান্নাতে যে মশলার ইউজ হয় সেটার অনেক গুণ আছে, তাই না? সো সেটার ক্ষেত্রে কি বলতে পারি, যে স্পাইসেস আর এসেনশিয়াল টু আওয়ার হেলথ। যে স্পাইসেস লাইক টার্মারিক অর কিউমিন, দিজ আর বেনিফিশিয়াল টু হেলথ, এসেনশিয়াল টু হেলথ। তো নর্মাল রিলেটেবল জিনিসের সাথে মনে রাখার চেষ্টা করবেন। রিলেটেবল কি বললাম, এসেনশিয়াল টু হেলথ, বেনিফিশিয়াল টু হেলথ, ওরকম ভাবে টুটা মনে রাখবেন। 28 এরটা কি হবে? ইয়েস, ভেরি গুড, টু। সেনসিটিভ টু, এখানে কি বলেছে, সাম পলিটিশিয়ানস আর ভেরি সেনসিটিভ টু ক্রিটিসিজম, মানে তারা ক্রিটিসিজম নিতে পারেন না। কিছু কিছু পলিটিশিয়ানস এমন থাকেন যারা ক্রিটিসিজম নিতেই পারেন না, সো দে আর সেনসিটিভ টু। বা আমার হয়তো দাঁতের প্রবলেম আছে, তো আমি মিষ্টি জিনিস কিছু খেলে বা ঠান্ডা জিনিস খেলে সেটা আমার দাঁতকে এফেক্ট করে, এফেক্ট, AFFECT। সো আমি কি বলতে পারি, মাই টুথ ইজ, বা একটা দাঁত আছে যেটা ঝামেলা করছে, তো কি বলতে পারি, মাই টুথ ইজ সেনসিটিভ টু hot or cold things or sweet something, সেরকম বলতে পারি, ঠিক আছে? সো সেনসিটিভ টু, এসেনশিয়াল টু, সেনসিটিভ টু, বেনিফিশিয়াল টু, ইনজুরিয়াস টু। ওকে, দেখা যাক আর কি আছে। কি হবে এটা 29টা? ইয়েস আসানসোল, 29টা কি হবে? or maybe Bakura or someone else. ওভার হবে না, অন্য কিছু, অন্য কিছু যদি মনে হয়, ওভার হবে না। ইনসাইট কথাটার মানে কি? গ্রেট ইনসাইট, ইনসাইট, হ্যাঁ বলুন। হ্যাঁ, অন্তর্দৃষ্টি বলতে পারি, পারসেপশন বলতে পারি, আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি, তাই না? তো কি বলা আছে, শেক্সপিয়ার হ্যাড আ
গ্রেট ইনসাইট ড্যাশ হিউম্যান নেচার। তো এই যে আপনি বললেন অন্তর্দৃষ্টি, তো অন্তর্দৃষ্টি যখন, তাহলে সেটা কি হতে পারে, সেটার সাথে ম্যাচ করে ভাবুন। হিউম্যান নেচার মানে হিউম্যান নেচারটাকে যেটা ভেদ করে যেতে পারে, তাহলে কি হবে? ইনটু, ভেরি গুড, ঠিক আছে, ইনটু ডি, ঠিক আছে, ইনসাইট ইনটু হিউম্যান নেচার। তার মানে হিউম্যান নেচার মানে শেক্সপিয়ার হ্যাড আ গ্রেট ইনসাইট যখন বলেছে, তার মানে উনি হিউম্যান নেচারটাকে খুব ভালো বুঝতে পারতেন, চিনতে পারতেন, তাই না? বা সেটাকে সেটার খুব ডিপে গিয়ে সেইখানে রিয়েলাইজ করতে পারতেন যে বেসিক হিউম্যান নেচার কি ধরনের। আচ্ছা, টুটা আরেকটা খুব ভালো প্রেপোজিশন, অনেক ক্ষেত্রে ইউজ হয় যখনই কোনো কিছুর ভেতর দিয়ে, দ্য ট্রেন পাসড ইনটু দ্য টানেল। তো একটা কোনো কিছুর প্যাসেজের ভেতর দিয়ে যাওয়া, টানেল ইত্যাদি যদি কিছু থাকে, বা উই এন্টার্ড ইনটু দ্য কেভ। ইনটু দ্য কেভ মানে, কেভ মানে কেভের একটা ওপেনিং থাকে, তার ভেতর দিয়ে যেতে হয়। তো কোনো কেভ, মাইন, টানেল ইত্যাদির কথা যখন হচ্ছে, যেটার ভেতর দিয়ে কিছু পাস করছে, ট্রেন ইত্যাদি হোয়াটএভার, তখন আমরা ইনটু বলবো। তো বা একটা লোকেশন, পজিশন যখন চেঞ্জ হচ্ছে, যেমন সাপোজ একজন কেউ দাঁড়িয়ে আছে কোথাও একটা সারফেসের ওপরে, সেখান থেকে সে ঝাঁপ দিল অন্য একটা জায়গাতে, ঠিক আছে। সাপোজ বললো দ্য বয় জাম্প ইনটু দ্য রিভার, হয়তো সে নদীর ধারে দাঁড়িয়েছিল, বা যেমন সাঁতার কাটার জন্য সে কি করেছে, জলে ঝাঁপ দিল, ঠিক আছে। তাহলে কি বলতে পারি, জাম্প ইনটু দ্য রিভার। এই যে একটা লোকেশনের ডিসপ্লেসমেন্ট হলো, আমরা ফিজিক্সে পড়েছিলাম না, ডিসপ্লেসমেন্ট অফ অবজেক্টস, মানে একটা জায়গায় ছিল, সেখান থেকে সেটার পজিশনটা চেঞ্জ করা হলো, ডিসপ্লেসমেন্ট। তার মানে কি, একটা পাথ ফলো করে সে অন্য একটা কিছু জায়গায় গিয়ে পড়লো। সো জাম্প ইনটু সামথিং, জাম্পড ইনটু দ্য পন্ড, জাম্পড ইনটু দ্য লেক, জাম্পড ইনটু দ্য রিভার, জাম্পড ইনটু দ্য সুইমিং পুল। তার মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে পড়ছে, তো ওটা ইনটু হবে। এইটাও আরেকটা আমি দেখেছি যে ইন আর ইনটু দিয়েও অনেক সময় একটা কনফিউশন হয়। সো ওই যে বললাম, যখন ডিসপ্লেসমেন্ট হবে, লোকেশনের পরিবর্তন হবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, ওটা কিন্তু স্রেফ ইন হবে না। যে আমি যদি বলি কিপ দ্য বুক ইন দ্য কাবার্ড, সেখানে কিন্তু এরকম হচ্ছে না যে বইটা জাম্প করে কাবার্ডের ভেতরে চলে যাচ্ছে, আমি জাস্ট বলছি বইটাকে কাবার্ডের ভেতরে রাখো, সো ওর জন্য বললাম ইন। কিন্তু যখন বলছি দ্য বয় জাম্প ইনটু দ্য রিভার, এর জন্য জাস্টিফাইড হচ্ছে বিকজ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রেও কি, যে শেক্সপিয়ারের যে মানে উনার যে ক্ষমতাটা ছিল টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান নেচার, সেটা অনেকটা মানে অন্তর্ভেদ করে উনি দেখতে পারতেন, বা ডিপে রিয়েলাইজ করতে পারতেন হিউম্যান নেচারকে। তো সেই জন্য এখানে হবে ইনটু। 30টা কি হবে? কনফার্ড আপন হবে না, কনফার্ড অন হিম, ঠিক আছে, কনফার্ড অন হিম। কনফার্ড মানে কি, কনফার্ড মানে হচ্ছে, আমি যদি বলি গ্রান্ট হতে পারে, এই কনফার্টটার মানে হচ্ছে GRANT, গ্রান্ট, অথবা অ্যাওয়ার্ড টু। কাউকে যখন কোনো কিছু একটা ডিগ্রি দেওয়া হচ্ছে, একটা উপাধি দেওয়া হচ্ছে, একটা সম্মান দেওয়া হচ্ছে, একটা টাইটেল দেওয়া হচ্ছে, কেউ নাইটহুড পেলো, ঠিক আছে, বা কেউ একটা ওই কোনো একটা উপাধি পেলো, ডিলিট, বা যেরকম অনেকে পায় না, একটা কিছু আহ কোনো একটা টাইটেল অর্জন করলো কেউ কিছু একটা করে। তো সেইগুলোতে আমরা বলতে পারি কি অনারারি ডিগ্রি ওয়াজ কনফার্ড অন হিম, ঠিক আছে, যে তাকে ওইটা সম্মানটা দেওয়া হলো। ওকে, সো আপন হিম বলবো না, অন হিম বলবো। যেমন আমরা অনেক সময় বলি যে কারুকে কোনো একটা রেসপন্সিবিলিটি দেওয়া হলো, ঠিক আছে, তো যেমন আমরা বলতে পারি দেয়ার ওয়্যার রেসপন্সিবিলিটিস অন হিজ শোল্ডার, তাই না? তো কোনো কিছুর ওপরে কিছু প্লেস করাকেও যেমন অন বলি, এই ক্ষেত্রে অনটা কিন্তু ইউজ হবে। 31টা কি হবে? এটা ঠিক এরকম একটা আমরা প্রথম দিকেই করেছিলাম,
শাডার্ড মানে হচ্ছে সাডেনলি কোনো কিছুর একটা ভয় টয় পেয়ে গিয়ে খুব কেঁপে ওঠা, ঠিক আছে। শাডারের মানেটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, শাডার কথাটার মানে হচ্ছে না, এটা এখানে shake or shiver out of fear, মানে ভয় কেঁপে ওঠা, ঠিক আছে, বা ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া, ঠিক আছে, বা আদার সাইন্স অফ ফিয়ার যদি কেউ শো করে, যে হঠাৎ করে প্রচন্ড মানে হয় না যে একদম ঘামতে শুরু করে দিল কেউ, মানে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেলে যেই যেই সিমটম গুলো হয় সেই সবগুলোকেই শাডার বলা যেতে পারে। আর যদি সাডেন কিছু হয় তাহলে আমি কি বলেছিলাম একদম প্রথমে? অ্যাট। ভেরি গুড, খুব ভালো। তাহলে এটা কি হবে? শাডার্ড অ্যাট দ্য ড্রেডফুল সাইট, মানে ওটা দেখেই ভয় পেয়ে গেল সাডেনলি। যেমন একদম প্রথমে একটা সেন্টেন্স বলেছিলাম না, যে ওই ব্রাদার্স ইলনেসের জন্য যেটা ইয়ে হলো, আমি ওয়ার্ডস ভুলে যাচ্ছি, বাট শাডারটাও ওরকমই হবে আর কি, ঠিক আছে। সাডেনলি ভয় পেয়ে গেল, কিছু হলো তো কোনো কিছু একটা দেখে, সো শাডার্ড অ্যাট দ্য সাইট। ওকে, তার মানে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে শাডার্ড অ্যাট। আচ্ছা, তারপরে 32টা কি হবে? আবার একটা ডাবল ব্ল্যাঙ্ক সেন্টেন্স এসছে, তাহলে কি হতে পারে? না, সি বি দুটোই কোনোটাই না। কে বললেন অপশন এ? কে বললেন একটু দেখি? অপশন এ আপনি বলেছেন। ভেরি গুড বাঁকুড়া, ভেরি গুড। এনকোয়ার্ড অফ হিম অ্যাবাউট দ্য ম্যাটার। যখনই আমরা এনকোয়ার্ড অফ বলবো না, যখনই এইটা বলবো, এই যে এনকোয়ার্ড অফ যখনই বলবো, তখনই এটার মানেটা কি হবে? টু আস্ক সামওয়ান অ্যাবাউট সামথিং, ঠিক আছে, টু আস্ক সামওয়ান অ্যাবাউট সামথিং। ওকে, আর এই এনকোয়ার্ড অফটা একটা ফ্রেজাল ভার্ব। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, আমি তো ফ্রেজাল ভার্বেরও তো আপনাদেরকে ক্লাস নিয়েছিলাম। ফ্রেজাল ভার্ব গুলো যদি আপনারা করেন না, তাহলে দেখবেন এই যে ভার্ব প্রেপোজিশন কম্বিনেশন, ওই যে বলছিলাম লাফড অ্যাট, সেরকম এনকোয়ার্ড অ্যাট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস, ঠিক আছে। সো যখনই দেখবেন এনকোয়ার্ড অফ রয়েছে, অনেক সময় ইনকোয়ার্ড অফও থাকে, INQURED, এনকোয়ার্ডের জায়গায় ইনকোয়ার্ডও থাকতে পারে, কিন্তু সেটাও হচ্ছে জেরা করা বা প্রশ্ন করা, এরকম অর্থে হতে পারে। বেসিক্যালি হচ্ছে কাউকে কিছু জিজ্ঞাসাবাদ করা বা নর্মালি জানতে চাওয়া। ওকে, সো সেটা আমরা কি বলবো? এনকোয়ার্ড অফ মি। এনকোয়ার্ড অফ মি মানে হচ্ছে তিনি আমার থেকে জানতে চাইলেন অ্যাবাউট দ্য ম্যাটার, ম্যাটার সম্পর্কে, ঠিক আছে। তাহলে এটা হবে এনকোয়ার্ড অফ মি অ্যাবাউট দ্য ম্যাটার।